হ্যালো এভরিওয়ান, গুড ইভিনিং। ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে আজকে একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি চ্যাপ্টার কভার করব। আমি এখানে ব্রিটিশ ভারতের ভাইসরয় এবং স্বাধীন ভারতের ভাইসরয়গুলো এক নজরে আমরা দেখে নেব। যে কোনো কম্পিটিটিভ এক্সাম হোক, ডাব্লিউবিসিএস, ওয়েস্ট বেঙ্গল সিভিল সার্ভিসের যে কোনো এক্সাম, ডাব্লিউবিপিএসসির যে কোনো এক্সাম, ওয়েস্ট বেঙ্গল পুলিশের এসআই বা কনস্টেবল হোক, অথবা তোমাদের ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস গ্রুপ সি গ্রুপ ডি হোক, এই প্রত্যেকটা এক্সামে আমাদের ন্যাশনাল মুভমেন্ট থেকে প্রচুর প্রশ্ন আসে এবং তার মধ্যে এটা একটা খুব ইম্পর্টেন্ট পার্ট। তোমরা প্রিভিয়াস ইয়ার প্রশ্ন দেখলে এই জায়গাটা থেকে একটা না একটা প্রশ্ন পাবি। তো আমরা আজকে দেখে নেব ভাইসরয় কাকে বলে এবং এক নজরে প্রত্যেকটা ভাইসরয়ের শাসনকালে আমাদের কি কি হয়েছিল। তোমরা প্রত্যেকটা আমাদের চ্যানেলের প্লেলিস্ট দেখো, এখানে হোম, ভিডিও এবং তারপরে এই জায়গায় গিয়ে প্লেলিস্টটা পাবে। ডাউন অ্যারোটা ক্লিক করলে এখানে তোমাদের যাবতীয় প্লেলিস্ট রয়েছে। এখানে আমি তোমাদের কয়েকটা দিয়েছি, এগুলো ছাড়াও আরও প্লেলিস্ট রয়েছে, তোমরা ওখান থেকে গিয়ে এগুলো দেখতে পারবে। এছাড়া আমি তোমাদেরকে ডেইলি আমাদের ওয়েস্ট বেঙ্গল এসএসসি গ্রুপ সি বা গ্রুপ ডি এক্সাম যারা দেবে তাদের জন্য এক্সট্রা একটা প্লেলিস্ট তৈরি করে দিচ্ছি। তোমাদের জন্য যা যা ভিডিও প্রয়োজন ওখানে আমি দিয়ে দেবো, তোমরা ওখান থেকেও দেখে নিতে পারবে। কেমন? আর 10 তারিখ মঙ্গলবার ডাব্লিউবিপি যারা দিচ্ছ তাদের জন্য ফ্রি একটা মক টেস্ট অ্যারেঞ্জ করেছি, যেটা তোমরা দেওয়ার পর নিজেদের স্কোর দেখে বুঝতে পারবে প্রিপারেশন কত দূর। 100 মার্কসের ফুল সিলেবাস অনুযায়ী তোমাদের মক টেস্ট 1 আর 2 হবে। এগুলোর লিঙ্ক তোমরা ঠিক সময় মতো টেলিগ্রাম চ্যানেলে পেয়ে যাবে। তো প্রথমেই আমরা যেটা দেখবো সেটা হচ্ছে ভাইসরয় কাকে বলে। দেখো, আমরা দেখেছিলাম সিপাহী বিদ্রোহের আগে আমাদের ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি এসে এখানে তাদের আধিপত্য বিস্তার করার পর বিভিন্নভাবে ভারতীয়দেরকে শোষণ করেছে, তাদের উপর অত্যাচার চালিয়েছে। এবার সেইটার জন্যই আমি আগের দিন তোমাদের সাথে আলোচনা করেছিলাম মহাবিদ্রোহ কেন হয়েছিল, সিপাহী বিদ্রোহ কেন হয়েছিল। এর আগের আমাদের ক্লাস 42-এ আমরা সিপাহী বিদ্রোহটা আলোচনা করেছি। এর আগের সবকটা ক্লাস তোমাদের এখানে আই বাটনে পেয়ে যাবে, আমি এখানে দিয়ে দিয়েছি লিঙ্ক। তো 1857 সালে যখন সিপাহী বিদ্রোহ হলো, বিদ্রোহটা যথেষ্ট বড় ছিল, তার প্রসার অনেক দূর ছিল এবং সেটা কেন ব্যর্থ হয়েছিল সেটাও আগের দিন আলোচনা করা হয়েছে। কিন্তু ব্যর্থ হলেও এই বিদ্রোহের একটা ভালো প্রভাব ছিল। এর ফলে ব্রিটিশ যারা ছিল তারা দেখলো যে কোম্পানি যে আছে ইস্ট ইন্ডিয়া কোম্পানি, তাদের দ্বারা তাদের উপর দায়িত্ব আর বেশি দেওয়া যাবে না। এতদিন ব্রিটিশ গভর্নমেন্ট কি করতো, কোম্পানিদের উপর একটু দায়িত্ব দিয়েছিল যে ঠিক আছে তোমরা ওখানে বিজনেস করো এবং ওই জায়গাগুলোকে নিজেদের দায়িত্বে ঠিকঠাকভাবে রাখবে। কিন্তু এই জায়গাগুলো দেখার পর তাদের এই ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানির থেকে কোম্পানির ওপর দায়িত্ব দেওয়ার থেকে ব্রিটিশ গভর্নমেন্ট ভাবলো যে তারা নিজেরা এবার এসে এটা একটু হস্তক্ষেপ করবে। তো তার জন্য ভারত শাসন আইন আনা হলো 1858-তে। আমরা দেখবো আরও পরে, মানে 1858 খ্রিস্টাব্দে ভারত শাসন আইনটা হয়েছিল, 1857 সালে সিপাহী বিদ্রোহ হওয়ার পরে। তো এখানে মহারানী ভিক্টোরিয়া কি করলো, সরাসরি ভারত শাসনভার গ্রহণ করলো এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির শাসনের সেখান থেকে কিন্তু অবসান হলো। এরপরে গভর্নর জেনারেল আমরা যেটা দেখেছিলাম এর আগে সিপাহী বিদ্রোহের ক্লাসে, সেই পদটা বিলুপ্ত হলো এবং ভারতের শাসনকর্তা ভাইসরয় হিসেবে তাকে আর কি ভাইসরয় বলা হলো। গভর্নর জেনারেল আর রইল না, হয়ে গেল ভারতের ভাইসরয়। এবারে দেখো, ব্রিটিশ ভারতের ভাইসরয় আমরা একটা দেখবো, আর একটা দেখবো আমরা স্বাধীন ভারতের ভাইসরয়। তো এখানে আমি তোমাদের হিস্ট্রি স্টেপ ওয়াইজ প্রত্যেকটা ক্লাস আলোচনা করছিলাম কি কার পর কি হয়েছে। এবারে দেখো, এই ভাইসরয়গুলো আমাদের প্রত্যেকটা ক্লাসই হয়তো কোনো না কোনো একটা আসবে, কিন্তু এগুলো এক নজরে দেখা আমাদের জন্য খুব ইম্পর্টেন্ট, বিকজ এই জায়গাটা থেকে আমাদের প্রশ্ন আসে। তো তোমরা এইটা কন্টিনিউ করো, এরপরে আস্তে আস্তে আমরা জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠাতে ঢুকবো এবং তারপর দেখবো আরো গুরুত্বপূর্ণ হতে চলেছে নেক্সট ভিডিওগুলো। প্রথমেই আসবো ভাইসরয় লর্ড ক্যানিং, ফার্স্ট ভাইসরয়। 1858 থেকে 1862 সাল পর্যন্ত ইনি ছিলেন। 1858 খ্রিস্টাব্দে মহারানী ভিক্টোরিয়া ঘোষণাপত্র এবং ভারত শাসন আইন তাহলে কার আমলে পাশ হয়েছিল? ভাইসরয় লর্ড ক্যানিং আমলে। এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন জিজ্ঞাসা করা হয়। লর্ড ক্যানিং এর আমলে মহারানী ভিক্টোরিয়ার ঘোষণাপত্র এবং ভারত শাসন আইন পাশ হয়েছিল। 1861 সালে ভারতীয় কাউন্সিল আইন পাশ হয়েছিল। কাউন্সিল আইনটাও তাহলে কিন্তু এই লর্ড ক্যানিং এর আমলে পাশ হলো। 1862 খ্রিস্টাব্দে কলকাতা, বোম্বাই, মাদ্রাজ হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়। তোমাদের শুধু এই আইনগুলো কোন আইনে কি বলা হয়েছে এগুলো নিয়ে একটা ক্লাস হবে, সেটা হয়তো নেক্সট ক্লাসও হতে পারে। ভাইসরয় লর্ড এলগিন, কলকাতা বিশ্ববিদ্যালয়ে তার সময় এমএ ডিগ্রি চালু করা হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এগুলো সবকটা নোট করবে। কোনো না কোনো পিওয়াই কিতে তোমাদের কিন্তু এই জায়গাগুলো থেকে এসেছে। স্যার জন লরেন্স 1864 থেকে 69 খ্রিস্টাব্দ, ইনি ছাত্রদের স্কলারশিপ চালু করেছিলেন। ভারত ও ইউরোপীয়দের টেলিগ্রাফ লাইন চালু হয়েছিল তার সময় 1865-তে, স্যার জন লরেন্সের সময়।
এরপরে লর্ড মেয়ো 1869 থেকে 72, ইনি একমাত্র ইহুদি ভাইসরয় ছিলেন, এটা নোট করে রাখবে পয়েন্টটা। ইনি স্ট্যাটিস্টিক্যাল সার্ভে অফ ইন্ডিয়া প্রতিষ্ঠা করেন, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট একটা পয়েন্ট। তার সময় রাজ্য রেল ব্যবস্থা চালু হয়েছিল। 1872 খ্রিস্টাব্দে লর্ড মেয়োকে আন্দামানে ওয়াহাবিরা হত্যা করেছিল। ভাইসরয় লর্ড নর্থব্রুক, তার শাসনকালে 1875 খ্রিস্টাব্দে প্রিন্স অফ ওয়েলস ভারতে এসেছিলেন, এটা তোমাদের আছে। লর্ড লিটন, তার সময় 1877 খ্রিস্টাব্দে দিল্লির দরবারে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী এমপ্রেস অফ ইন্ডিয়া উপাধি দিয়েছিলেন। তো এই জায়গাটা তোমরা এগুলো নোট করবে। এখানে আরও অনেক কিছু ঘটনা ঘটেছিল, সেগুলো আমাদের মেজর ঘটনা নয়, সেখান থেকে প্রশ্ন হয় না। আমি যে জায়গাগুলো তোমাদেরকে বলে দিচ্ছি, দেখবে এর মধ্যে থেকেই তোমাদের কিন্তু বিভিন্ন প্রিভিয়াস ইয়ারে প্রশ্ন রয়েছে বা নেক্সট বার আসার চান্সও রয়েছে। তার সময় নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন 1876, সালগুলো তোমাদের এখানে জিজ্ঞাসা করা হয় অনেক সময়, নোট করবে। দেশীয় সংবাদপত্র আইন 1878, এটা মোস্ট রিপিটেড একটা প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখবে। দেশীয় সংবাদপত্র আইন কিন্তু লর্ড লিটনের সময়ে এটা হয়েছিল। কেমন? নাট্যাভিয়ান নিয়ন্ত্রণ আইন, দেশীয় সংবাদপত্র আইন এবং অস্ত্র আইন 1878, 76, 78, 78। নাট্যাভিয়ান, দেশীয় সংবাদপত্র, অস্ত্র আইন, তিনটেই লর্ড লিটনের সময় হয়েছিল। দুর্ভিক্ষ কমিশন গঠন করেছিলেন ইনি 1878-এ। সিভিল সার্ভিসের সর্বোচ্চ বয়সসীমা 21 থেকে 19 করেছিলেন। 1879 খ্রিস্টাব্দে গন্ডমার্কের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল এনার সময়। ভাইসরয় লর্ড রিপন 1880 থেকে 84। 1881 খ্রিস্টাব্দে ফ্যাক্টরি আইন পাস হয়েছিল লর্ড রিপনের সময়। দেশীয় ভাষা সংবাদপত্র আইন রদ করেছিলেন লর্ড রিপন। এই জায়গা দুটো কিন্তু গুলোবে না, এই জায়গাটা আর এই জায়গাটা। 1861 খ্রিস্টাব্দে ভারত প্রথম জনগণনা শুরু হয়েছিল এই লর্ড রিপনের আমলে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই স্লাইডটা রয়েছে, তোমরা ভালোভাবে এগুলো নোট করে রাখো। যখন প্রথম জনগণনা হয় তখন 25 কোটি সংখ্যা ছিল আমাদের ভারতের মানে জনসংখ্যা। 1882 খ্রিস্টাব্দে ইনি উইলিয়াম হান্টারের নেতৃত্বে হান্টার কমিশন গঠন করেন। এটাও একটা খুব গুরুত্বপূর্ণ পয়েন্ট, লর্ড রিপনের সময় হান্টার কমিশন গঠিত হয়েছিল। লর্ড রিপন স্থানীয় স্বায়ত্ত শাসন ব্যবস্থা প্রবর্তন করেছিলেন 1882-তে, এই জন্য রিপনকে স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক বলা হয়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, লর্ড রিপনকে বলা হয় স্থানীয় স্বায়ত্ত শাসনের জনক। লর্ড লিটনের শাসনকালকে উজ্জ্বল বিফলতা বলা হয়, এটাও একটা নতুন তোমাদের ইম্পর্টেন্ট একটা পয়েন্ট রয়েছে। তোমরা লর্ড লিটনে অ্যাকচুয়ালি এটা পেতে, তোমরা এটা একটু কারেকশন করে নিও। ভাইসরয় লর্ড ডাফরিন 1884 থেকে 88। 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় প্রজাসত্ব আইন পাস হয়। 1885 খ্রিস্টাব্দে ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়েছিল এই লর্ড ডাফরিনের সময়, এটা খুব রিপিট হয় প্রশ্নটা। 1885 খ্রিস্টাব্দে বঙ্গীয় স্থানীয় স্বায়ত্তশাসন আইন পাস হয়, এটাও তোমাদের পরে দু একবার তোমরা এটা নোট করে রাখবে। তো এখানে আমরা যেগুলো দেখলাম সেগুলো সব কটা ব্রিটিশ ভারতের ভাইসরয়, যেখান থেকে আমরা অনেক প্রশ্ন পাবো। আমি তোমাদের সাথে একবার একটু প্রশ্নগুলো একটু আলোচনা করে নেব, তারপর আবার নেক্সট পড়াশোনাতে যাব। তো দেখো, প্রথম প্রশ্ন তোমাদের এখানে রয়েছে, যারা লাইভে রয়েছে আনসার করার চেষ্টা করো। কত সালে মহারানী ভিক্টোরিয়া নিজের হাতে ভারতের শাসনভার তুলে নেন? অবশ্যই 1858 সালে, মহাবিদ্রোহের পরের বছর। নেক্সট, কার শাসনকালে কলকাতা হাইকোর্ট প্রতিষ্ঠিত হয়? ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। লর্ড ক্যানিং এর সময়। ভারতের প্রথম ভাইসরয় কে হবেন? লর্ড ক্যানিং। ব্রিটিশ ভারতের একমাত্র ইহুদি ভাইসরয় কে ছিলেন? লর্ড মেয়ো। কত সালে মহারানী ভিক্টোরিয়াকে ভারত সম্রাজ্ঞী উপাধি দেওয়া হয়? 1877। দেশীয় সংবাদপত্র আইন কবে পাস হয়? 1878। অস্ত্র আইন কোন ভাইসরয়ের আমলে পাস হয়? লর্ড লিটন। গন্ডমার্কের সন্ধি কত সালে স্বাক্ষরিত হয়েছিল? 1879। কার আমলে ফ্যাক্টরি আইন পাস হয়েছিল? লর্ড রিপন। ভারতে কত সালে প্রথম জনগণনা শুরু হয়? 1881 খ্রিস্টাব্দে। কাকে স্বায়ত্তশাসনের জনক বলা হয়? লর্ড রিপনকে। কার আমলে জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠিত হয়? লর্ড ডাফরিন। এরপরে আমরা চলে আসবো ভাইসরয় লর্ড লাউন্সডাউনে 1888 থেকে 94।
1891 খ্রিস্টাব্দে 12 বছরের নিচে মেয়েদের বিবাহ নিষিদ্ধ করেছিলেন ইনি, ভাইসরয় লর্ড ল্যান্সডাউন। 1893 খ্রিস্টাব্দে ভারত ও আফগানিস্তানের সীমারেখা নির্ধারণের জন্য ডুরান্ড মিশনকে নিয়োগ করেছিল এই লর্ড ল্যান্সডাউন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। ভাইসরয় লর্ড দ্বিতীয় এলগিন 1894 থেকে 99, এনার সময় 1897 খ্রিস্টাব্দে চাবকের ভাতৃদ্বয় ব্রিটিশ কর্মচারী র্যান্ড ও চার্লস আইএসকে হত্যা করেছিলেন। ভাইসরয়ের লর্ড কার্জন যদি আমরা দেখি, 1899 খ্রিস্টাব্দে কলকাতা কর্পোরেশন আইন পাস হয়েছিল এনার সময়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা প্রশ্ন, লর্ড কার্জনের সময় হয়েছিল এটা। মহারানী ভিক্টোরিয়ার মৃত্যুও হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট, ভাইসরয় লর্ড কার্জন যখন ছিলেন। তিনি দিল্লির পুসাতে কৃষি গবেষণা কেন্দ্র মানে প্রতিষ্ঠান, দিল্লির পুসাতে যে কৃষি গবেষণা প্রতিষ্ঠান বা গবেষণা কেন্দ্র রয়েছে, এটা কিন্তু তারই কৃতিত্ব, তার সময় হয়েছিল। 1905 খ্রিস্টাব্দে 19শে জুলাই বঙ্গভঙ্গের সিদ্ধান্ত লর্ড কার্জনের সময় হয়। আর 1905 খ্রিস্টাব্দে 16ই অক্টোবর বাংলা বিভাজনও হয় তার আমলেই। এটা প্রচুর আছে এক্সামে। ভাইসরয় লর্ড দ্বিতীয় মিন্টো 1905 থেকে 10, এনার সময় 1907 খ্রিস্টাব্দে কংগ্রেসের সুরাট অধিবেশনে কংগ্রেসের বিভাজন হয়। এগুলো সব তোমাদের আলোচনা হবে আস্তে আস্তে, স্টেপ বাই স্টেপ। বঙ্গভঙ্গ আন্দোলন তীব্রতর হয়েছিল আরও। 1906 খ্রিস্টাব্দে ঢাকায় মুসলিম লীগ প্রতিষ্ঠিত হয়েছিল লর্ড দ্বিতীয় মিন্টোর সময়। 1906 খ্রিস্টাব্দে কলকাতার ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েছিল, এটাও ইম্পর্টেন্ট পয়েন্ট। আর মর্লে মিন্টো সংস্কার আইন ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমাদের 1909-তে হয়েছিল এই লর্ড দ্বিতীয় মিন্টোর সময়। প্রত্যেকটা পয়েন্ট খুব গুরুত্বপূর্ণ, তোমরা নোট করবে। নেক্সট, ভাইসরয় লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জ 1910 থেকে 16, এনার সময় 1911 খ্রিস্টাব্দে কলকাতা থেকে রাজধানী দিল্লি স্থানান্তরিত হয়েছিল। ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, কলকাতা থেকে রাজধানী দিল্লিতে স্থানান্তরিত হয়েছিল কোন ভাইসরয়ের আমলে, এইভাবে তোমাদের কিন্তু প্রশ্ন হয়। লর্ড দ্বিতীয় হার্ডিঞ্জের সময় এটা হয়েছিল। 1911 খ্রিস্টাব্দে কিং পঞ্চম জর্জ এবং কুইন মেরির সম্মানে দিল্লি দরবার অনুষ্ঠিত হয়েছিল। 1912 খ্রিস্টাব্দে হার্ডিঞ্জের উপর বোমা নিক্ষেপ করা হয়। অরণ্য গবেষণা কেন্দ্র গড়ে উঠেছিল 1914-তে এনার সময়। 1915 খ্রিস্টাব্দে মদন মোহন মালব্য হিন্দু মহাসভা প্রতিষ্ঠা করেছিলেন। হিন্দু মহাসভা কার প্রতিষ্ঠা? মদন মোহন মালব্যের। 1916 খ্রিস্টাব্দে স্যাডলার কমিশন গঠন করা হয়েছিল এনার সময়। এরপরে আসে লর্ড চেমসফোর্ড 1916 থেকে 1921। 1916 খ্রিস্টাব্দে বাল গঙ্গাধর তিলক, অ্যানি বেসান্তের নেতৃত্বে হোম রুল লীগ প্রতিষ্ঠিত হয়, যেটা হয়েছিল ভাইসরয় লর্ড চেমসফোর্ডের আমলে। নেক্সট, 1916 খ্রিস্টাব্দে কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে লখনৌ চুক্তি হয়েছিল, এটা হয়েছিল এই লর্ড চেমসফোর্ডের সময়। পুনাতে প্রথম মহিলা বিশ্ববিদ্যালয় লর্ড চেমসফোর্ডে 1916-এ। প্রত্যেকটা সাল তোমাদের এখানে ইম্পর্টেন্ট। 1915 খ্রিস্টাব্দে ভারতের গান্ধীজি প্রত্যাবর্তনের সময় সবরমতী আশ্রম 1917-তে প্রতিষ্ঠা করেছিলেন। অ্যাকচুয়ালি সবরমতী আশ্রম, সেটাও এনার সময় হয়েছিল। 1918 খ্রিস্টাব্দে আহমেদাবাদ আর খেদা সত্যাগ্রহ আন্দোলন হয়েছিল গান্ধীজির নেতৃত্বে, তখনও এই লর্ড চেমসফোর্ড ছিলেন। 1919 খ্রিস্টাব্দে মন্টেগু চেমসফোর্ড আইন, জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড ঘটেছিল, সেগুলো সব এই চেমসফোর্ডের আমলে। হান্টার কমিশন গঠন হয়েছিল। আলিগড় মুসলিম বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছিল 1920-তে। এছাড়া অহিংস অসহযোগ আন্দোলন 1920-22, এটাও লর্ড চেমসফোর্ডের সময় হয়েছিল। 1921-এর ভিক্টোরিয়া মেমোরিয়াল হলের নির্মাণ কার্য সম্পন্ন হয়েছিল এই লর্ড চেমসফোর্ডের সময়। তার সময় ভারত মানে প্রথম ভারতীয় হিসাবে স্যার এস.পি. সিনহাকে বিহারের লেফটেন্যান্ট গভর্নর করা হয়েছিল, প্রথম ভারতীয় হিসাবে। পয়েন্টটা নোট করবে। ভাইসরয় লর্ড রিডিং 1921 থেকে 26। 1922 খ্রিস্টাব্দের 5 ফেব্রুয়ারি উত্তরপ্রদেশের চৌরি চৌরার ঘটায় গান্ধীজি অহিংস অসহযোগ আন্দোলন প্রত্যাহার করেছিলেন, এবং এইটা তোমরা নোট করে রাখো, এটা তোমাদের আছে, এটা হয়েছিল লর্ড রিডিংয়ের সময়। 1921 খ্রিস্টাব্দে রবীন্দ্রনাথ ঠাকুর শান্তিনিকেতনে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় স্থাপন করেছিলেন, তখনও ছিলেন লর্ড রিডিং। 1920 খ্রিস্টাব্দে ভারতে আর ইংল্যান্ডে একসাথে সিভিল সার্ভিস পরীক্ষা চালু হয়েছিল, এটাও লর্ড রিডিংয়ের সময় হয়েছিল। 1925 খ্রিস্টাব্দে সর্দার বল্লভভাই প্যাটেল প্রথম ভারতীয় হিসাবে আইনসভার সভাপতি নিযুক্ত হন, তো এটাও ভাইসরয় লর্ড রিডিংয়ের সময় হয়েছিল। 1925 খ্রিস্টাব্দে কে.বি. হেগেওয়ার এর নেতৃত্বে রাষ্ট্রীয় স্বয়ংসেবক RSS প্রতিষ্ঠিত হয়েছিল। আর এখানে 1925-এ চারু মজুমদার, মানবেন্দ্র রায়, হর্ষদ মোহানির নেতৃত্বে কানপুরে ভারতীয় কমিউনিস্ট পার্টি প্রতিষ্ঠিত হয়েছিল, মানে প্রতিষ্ঠা হয়েছিল অ্যাকচুয়ালি। নেক্সট, 1926-এ রাওলাট আইন বাতিল হয়েছিল এনার সময়। এরপরে আমাদের আছে লর্ড আরউইন 1926 থেকে 31। 1977 খ্রিস্টাব্দে সাইমন কমিশন নিয়োগ করা হয়, নেহেরু রিপোর্ট পেশ করা হয় 1928-এ। 1928 খ্রিস্টাব্দে সাইমন কমিশন বম্বে এসেছিল।
1929 খ্রিস্টাব্দে জিন্নার 14 দফা দাবি পেশ হয়েছিল, তখনও ছিল লর্ড আরউইন। এই বয়সে 1929 মানে সরি এই বছরে 1929 খ্রিস্টাব্দে মিরাট ষড়যন্ত্র মামলা, সেটাও কিন্তু এনার সময়তে হয়েছিল। আর 1929 খ্রিস্টাব্দে লাহোর কংগ্রেসের গুরুত্বপূর্ণ অধিবেশনে যে পূর্ণ স্বাধীনতার প্রস্তাব গৃহীত হয়েছিল, সেটাও হয়েছিল এই লর্ড আরউইনের সময়। 1930 খ্রিস্টাব্দে 26শে জানুয়ারি প্রথম ভারতীয়রা স্বাধীনতা দিবস পালন করে। এই দিনটাকে স্মরণ করে ভারতীয় সংবিধান কার্য করা হয়েছিল। তোমাদের আমি বলেছি, বা রাজদীপ স্যার তোমাদের সংবিধানের ক্লাসগুলোতে আলোচনা করছেন। তোমাদের সংবিধানের অলরেডি 3টে ক্লাস হয়েছে, তোমরা আই বাটনে পাবে। আমি তোমাদেরকে এছাড়া দেখো ডেসক্রিপশন বক্স বা প্লেলিস্টে তোমরা চলে যাও, ইন্ডিয়ান কনস্টিটিউশনের দারুণ ক্লাস ওখানে চলছে। 1930 খ্রিস্টাব্দের 12ই মার্চ গান্ধীজি দান্ডি অভিযান শুরু করেছিলেন, সেটাও এনার সময় ঘটেছিল। 1930 খ্রিস্টাব্দে প্রথম গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়। শুধুমাত্র প্রথম গোলটেবিল বৈঠকে গান্ধীজি অংশগ্রহণ করেছিল, বাদ বাকিগুলোতে করেনি। তোমরা এটা নোট করে রাখো, আমি এটা পরে আবার আলোচনা করব। সাইমন কমিশনের রিপোর্ট পেশ করা হয় 1930 খ্রিস্টাব্দে। 1930 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলনের সূচনা হয়। দ্বিতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়, গান্ধীজি ইংল্যান্ডে যান এবং গান্ধী আরউইন চুক্তি হয়। এই সব কিছু কিন্তু হয়েছিল কার সময়? লর্ড আরউইনের। সেই জন্য লর্ড আরউইন থেকে প্রচুর প্রশ্ন আসে, ভালো করে এটা এই জায়গাগুলো নোট করবে। নেক্সট এলেন ওয়েলিংটন, লর্ড ওয়েলিংটন 1931 থেকে 36। এই সময় কি কি গুরুত্বপূর্ণ ঘটনাগুলো ঘটেছিল একবার দেখে নেব। 1932 খ্রিস্টাব্দে রামসে ম্যাকডোনাল্ড সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি, যেটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই জায়গাটা করতে স্টার্ট করলো ওয়েলিংটন এসে। 1932 খ্রিস্টাব্দে গান্ধী আর বি আর আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি হয়। দেখো এখানে এই সাম্প্রদায়িক বাটোয়ারা নীতিতে কি বলা হয়েছে, পুনা চুক্তিতে কি বলা হয়েছিল, এগুলো সবকটা আমরা স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ইন ডিটেলস। তোমরা হিস্ট্রির ক্লাসগুলোতে চোখ রাখো, তোমাদের হিস্ট্রির ক্লাস 7:30 PM কিন্তু হবে রেগুলার। এটা রেগুলার না হলেও একদিন ছাড়া তোমাদের একটা করে হিস্ট্রি চ্যাপ্টার আমি প্রোভাইড করব। এই বছর গান্ধীজিকে ইংরেজরা বন্দি করেছিল যখন লর্ড ওয়েলিংটন ছিল। 1932 খ্রিস্টাব্দে তৃতীয় গোলটেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছিল। 1934 খ্রিস্টাব্দে আচার্য নরেন্দ্রদেব আর জয়প্রকাশ নারায়ণ কংগ্রেস সোশ্যালিস্ট বা কংগ্রেস সমাজতন্ত্রী দল প্রতিষ্ঠা করেছিলেন। 1934 খ্রিস্টাব্দে আইন অমান্য আন্দোলন প্রত্যাহার করা হয়। 1934 খ্রিস্টাব্দে স্বামী সহজানন্দ সরস্বতী এনজি রঙ্গ প্রতিষ্ঠা করেন সারা ভারত কিষাণ সভা। এই সব কটা ইম্পর্ট্যান্ট কিন্তু পয়েন্ট হয়েছিল লর্ড ওয়েলিংটনের আমলে। এরপরে আছে লর্ড লিনথিনগো 1936 থেকে 43। 37 খ্রিস্টাব্দে কংগ্রেসীরা বিভিন্ন প্রদেশে মন্ত্রিসভা গঠন করলেন। এগুলো সব কটা আমি তোমাদের সাথে আলোচনা করব। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশরা ভারতকে যুক্ত করায় 1939 খ্রিস্টাব্দের প্রতিবাদ স্বরূপ কংগ্রেসীরা মন্ত্রিসভা পরিত্যাগ করলো। 1939 খ্রিস্টাব্দে সুভাষচন্দ্র বোস কংগ্রেস ছেড়ে ফরওয়ার্ড ব্লক দখল করেছিল, তখনও ছিল এই লিনথিনগো। 1940 খ্রিস্টাব্দে যোগেশচন্দ্র চট্টোপাধ্যায়, ত্রিদীপ কুমার চৌধুরী প্রমুখরা কংগ্রেস সমাজতন্ত্রী দল থেকে বেরিয়ে এসে বিপ্লবী সমাজতন্ত্রী দল আরএসপি গঠন করেছিলেন। 1940 খ্রিস্টাব্দে মুসলিম লীগের লাহোর অধিবেশনে পাকিস্তান প্রস্তাব গৃহীত হয়েছিল, তখনও ছিলেন ভাইসরয় লর্ড লিনথিনগো। 1941 খ্রিস্টাব্দে 17ই জানুয়ারি সুভাষচন্দ্র বোস দেশ ত্যাগ করেছিলেন, এটাও হয়েছিল লর্ড লিনথিনগো এর সময়। এছাড়া 1942 খ্রিস্টাব্দে ক্রিপস মিশন ভারতে এসেছিল। 8ই আগস্ট 1942 কংগ্রেস বোম্বাই অধিবেশনে ভারত ছাড়ো আন্দোলনের প্রস্তাব গৃহীত হলো, পাশ হলো। 1943 যেটা হলো আমাদের সেই সিআর ফর্মুলা, এগুলো সব কটা তোমাদের সাথে আলোচনা করা হবে। তো এগুলো সব কটা কিন্তু আমাদের এই লিনথিনগোয়ের আমলে কিন্তু হয়েছিল। এরপরে আমরা দেখব ভাইসরয় লর্ড ওয়াভেল 1946 খ্রিস্টাব্দে গণপরিষদ গঠনের জন্য মন্ত্রী মিশন বা ক্যাবিনেট মিশন যেটা ভারতে এসেছিল, তখন কিন্তু ওয়াভেল ছিল। 1946 16ই আগস্ট মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দিলে সাম্প্রদায়িক দাঙ্গা বেঁধেছিল। 1946 খ্রিস্টাব্দের 2 সেপ্টেম্বর জওহরলাল নেহরুর নেতৃত্বে অন্তর্বর্তীকালীন সরকার গঠিত হয়, তো এই সময়তেও ছিল লর্ড ওয়াভেল। 1946 খ্রিস্টাব্দের 9 ডিসেম্বর দিল্লিতে সংবিধান সভার প্রথম অধিবেশন অনুষ্ঠিত হয়েছিল, সেই সময়তে ওয়াভেল ছিল, লর্ড আমাদের ভাইসরয় লর্ড ওয়াভেল। 1947 খ্রিস্টাব্দে 20 ফেব্রুয়ারি ব্রিটিশ প্রধানমন্ত্রী ক্লিমেন্ট এটলি ঘোষণা করেছিলেন 1948 সালের জুন মাসের মধ্যে ভারতকে স্বাধীনতা দেবে, তো এটাও হয়েছিল ওয়াভেলের সময়। এরপরে আমরা চলে আসবো ভাইসরয় লর্ড মাউন্টব্যাটেন। ব্রিটিশ শাসিত ভারতের শেষ ভাইসরয় অ্যাকচুয়ালি এই লর্ড মাউন্টব্যাটেন 24 মার্চ 1947 খ্রিস্টাব্দে কার্যভার গ্রহণ করেছিলেন। 1947 খ্রিস্টাব্দের 3রা জুন মাউন্টব্যাটেন পরিকল্পনা হয়েছিল। এই পরিকল্পনায় বলা হয়েছিল 1947 খ্রিস্টাব্দের 14ই আগস্ট পাকিস্তান রাষ্ট্রের সৃষ্টি হবে এবং 15ই আগস্ট ভারতের স্বাধীনতা দেওয়া হবে। 1947 খ্রিস্টাব্দের 4 জুলাই ভারতের স্বাধীনতা বিলটা ব্রিটেন হাউস অফ কমন্সে উত্থাপিত হয় এবং 18ই জুলাই বিলটা কিন্তু গৃহীত হয়েছিল। এরপরে আমরা দেখব স্বাধীন ভারতের ভাইসরয়। তাহলে
দেখো, লর্ড মাউন্টব্যাটেন ইনি স্বাধীন ভারতের প্রথম হিসেব মতো আমাদের ভাইসরয়, প্রথম এবং শেষ ব্রিটিশ গভর্নর জেনারেল আমরা এখানে বলবো স্বাধীন হয়ে যাওয়ার পর 1947 পর থেকে। তো চক্রবর্তী রাজাগোপালচারী 1948-এর 21 জুন থেকে 1950-এর 2000 মানে অ্যাকচুয়ালি 26শে জানুয়ারি পর্যন্ত ইনি স্বাধীন ভারতের শেষ গভর্নর জেনারেল ছিলেন। 1950 খ্রিস্টাব্দে 26 জানুয়ারি ভারতবর্ষ প্রজাতান্ত্রিক রাষ্ট্র হিসাবে ঘোষিত হয় এবং তারপর ভারতের সংবিধান কার্য করা হয় এবং এদিন থেকেই ভাইসরয় মানে গভর্নর জেনারেল যে পদ ছিল সেই পদটাই পুরো বিলুপ্ত হয়ে যায়। তো আমরা দেখবো এগুলো নিয়ে, যেগুলো আমরা আলোচনা করলাম সেগুলোর এমসিকিউজ কি কি রয়েছে। তোমরা যারা যারা লাইভে আছো আবারও এগুলোর অ্যান্সার করার চেষ্টা করো। দেখো, কমিউনিস্ট পার্টি অফ ইন্ডিয়া এটা কবে প্রতিষ্ঠিত হয়েছিল? এটা প্রতিষ্ঠিত হয়েছিল 1925-এ। গান্ধী ও আম্বেদকরের মধ্যে পুনা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল কবে? 1932-এ। পূর্ণ স্বাধীনতা প্রস্তাব গৃহীত হয় কংগ্রেসের কোন অধিবেশনে? লাহোর অধিবেশনে। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ড কবে হয়েছিল? 1919 খ্রিস্টাব্দে। মুসলিম লীগ পাকিস্তান প্রস্তাব গ্রহণ করেছিল কবে? 1940-এ। ত্রিপুরী কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন কে? সুভাষচন্দ্র বসু। এগুলো নিয়ে আমি আলোচনায় আসবো আবার তোমাদের সাথে। সিআর ফর্মুলা কে দেন? সিআর ফর্মুলা দিয়েছেন চক্রবর্তী রাজা গোপালচারী। মুসলিম লীগ প্রত্যক্ষ সংগ্রামের ডাক দেন কবে? 1946 খ্রিস্টাব্দের 16ই আগস্ট। 1941-এ কোন দেশ নেতা পুলিশের চোখে ফাঁকি দিয়ে গৃহত্যাগ করেছিল? সুভাষচন্দ্র বসু। সাইমন কমিশন কবে ভারতে এসেছিলেন? মানে কবে এসেছিল সাইমন কমিশন? 1928-এ। নেহেরু রিপোর্ট কে রচনা করেছিলেন? জওহরলাল নেহেরু। ভারতের স্বাধীনতা আইন পাশ হয়েছিল কবে? 18 জুলাই 1947-এ। পরাধীন ভারতের শেষ ভাইসরয় কে? লর্ড মাউন্টব্যাটেন। ভারতে কোথায় গান্ধীজি প্রথম সত্যাগ্রহ আন্দোলন করেন? মানে প্রথম শুরু করেছিলেন অ্যাকচুয়ালি চম্পারণে, আমরা জানি প্রচুর আছে, রিপিট হয় প্রশ্নটা। জালিয়ানওয়ালাবাগ হান্টার কমিশন কত সালে গঠিত হয়? জালিয়ানওয়ালাবাগের হান্টার কমিশন গঠিত হয়েছিল 1919-এ। গান্ধীজি কোন সালে আহমেদাবাদের সবরমতী আশ্রম প্রতিষ্ঠা করেন? 1917 সালে। লাহোর প্রস্তাব কত সালে পাশ হয়? 1940-এ। 1916 সালে কংগ্রেস আর মুসলিম লীগের মধ্যে কোন চুক্তি স্বাক্ষরিত হয়েছিল? লখনৌ চুক্তি। প্রথম স্বাধীনতা দিবস কবে পালন করা হয়েছিল? 1930 সালের 26শে জানুয়ারি। কমিউনিস্ট পার্টি ভারতে প্রথম কোথায় স্থাপিত হয়? কানপুরে। ক্যাবিনেট মিশন কত সালে ভারতে আসে? 1946-এ। মুসলিম লীগ কত সালে প্রতিষ্ঠিত হয়? 1906-এ। জালিয়ানওয়ালাবাগ হত্যাকাণ্ডের সময় ভারতের ভাইসরয় কে ছিলেন? লর্ড চেমসফোর্ড। কত সালে দিল্লি ভারতের রাজধানী রূপে আত্মপ্রকাশ করেছিল? 1911 সালে। স্বাধীন ভারতের শেষ ভাইসরয় কে? চক্রবর্তী রাজা গোপালচারী। তো এগুলো ছিল আজকের আমাদের ইম্পর্টেন্ট টপিক। এর পরের দিন আমরা তোমাদের আরও একটা ইম্পর্টেন্ট হিস্ট্রি টপিক প্রোভাইড করব। তোমরা এই ক্লাসগুলো 7:30টার সময় পাবে। আর এরপরে আজকে তোমাদের 8:30টার সময় সায়েন্স জিকে ভ্যাকসিন রয়েছে। আমি তোমাদের ওগুলো টেলিগ্রাম চ্যানেলে লিঙ্ক দিয়ে রাখবো, অথবা এই ভিডিওর কমেন্ট বক্সে তোমাদের পিন করে দেবো, তোমরা ওখান থেকে জয়েন করে নিও ক্লাসগুলোতে। উদীয়মান নামে যে WBB স্পেশাল কোর্সটা হচ্ছে, এটা 18 জুন থেকে স্টার্ট হয়েছে, এখনও অনেক ক্লাস বাকি। এটা পুরোপুরি চ্যাপ্টার ধরে ধরে ম্যাথের এমসিকিউগুলো আমি তোমাদের একটা জায়গায় করাচ্ছি, যাতে তোমাদের কাছে সব রকম টাইপগুলো ক্লিয়ার হয়, প্রত্যেকটা অঙ্কের টাইপ ক্লিয়ার হয় যাতে। তো এটা তোমরা আমার সাথে অংশগ্রহণ করতে পারো। Knowledge60 লাইভ কোডটা ইউজ করলে 10% তোমাদের ডিসকাউন্ট হয়ে যাবে। আমি কীভাবে ডিসকাউন্টের সাহায্যে সাবস্ক্রিপশান নেবে সেটার লিঙ্ক কমেন্ট বক্সে পিন করে দিয়েছি, তোমরা ওখান থেকে ওটা নিয়ে নিতে পারো, অথবা টেলিগ্রাম চ্যানেলে পোস্ট করা আছে, ওখান থেকেও তুমি কিন্তু করতে পারবে।